আসসালামু আলাইকুম। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সকলকে জানাই রমাদান মোবারক। যারা যারা আমাদের ক্লাসটিতে এখনো যুক্ত হননি সকলে যুক্ত হয়ে যাও এবং যারা যারা যুক্ত হয়েছো তোমাদের বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও যে আজকের ব্যবস্থাপনা ক্লাসটি শুরু হয়ে গেছে। তো আপনারা যারা কে কোথা থেকে আজকের ক্লাসটি করতেছেন একটু জানাবেন। আচ্ছা, আব্দুল্লাহ লিখছে ভোলা থেকে, একজন কমেন্ট করছে তুষি রহমান। আচ্ছা, আব্দুল্লাহ বাসেদ আবির পালকে হচ্ছে মেনশন করছে। একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দাও, আমরা কিছুক্ষণের মধ্যে আজকের ক্লাসটি শুরু করতে যাব। আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে সংগঠন। এটা হচ্ছে ব্যবস্থাপনা যে চক্র আছে, ধাপ আছে, এই ধাপের দ্বিতীয় যে হচ্ছে স্টেপটা সেটা হচ্ছে পরিকল্পনার পরবর্তী ধাপ হচ্ছে কি সংগঠন। ঠিক আছে, আজকের সংগঠন নিয়ে আলোচনা হবে। পার্থ প্রতিম দাস স্যার, ধন্যবাদ, আমি করতেছি। ধন্যবাদ স্যার। আবির লিখছে রায়পুর টিম, ধন্যবাদ আরাফাত আবির। আচ্ছা, বাপ্পি আহমেদ দিনাজপুর থেকে। নাইমা আঞ্জুম রাজশাহী থেকে, ধন্যবাদ সকলকে। এখন আমরা আমাদের ক্লাসে চলে যাব। যে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সংগঠন। তো সংগঠন হচ্ছে আমাদের কি, সংগঠনটা হচ্ছে আমাদের যে ব্যবস্থাপনা ধাপ আছে, 7টা ধাপ মানে চক্র আছে, এই চক্রের দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে পরিকল্পনার পরবর্তী ধাপ হচ্ছে সংগঠন। এই সংগঠন হচ্ছে কি আমাদের যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অনুযায়ী কাজকে বিভাজন, প্রতিটা বিভাগের দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্টকরণ অর্পণ এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করাকেই বলতেছি আমরা হচ্ছে সংগঠন। মূলত যে আমাদের প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য আছে, আমাদের প্রতিটা প্রতিষ্ঠানেরই উদ্দেশ্য থাকে, যেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, একটা কোম্পানি হোক, একটা সমবায় সংগঠন হোক, একটা হাসপাতাল হোক, যেই সংগঠনই হোক না কেন প্রতিটারই একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যটাকে কি করছে, ওই যে উদ্দেশ্য অনুযায়ী কাজকে বিভাজন করা লাগে। ধরেন আমাদের উদ্দেশ্য যদি আমরা ভাবি যে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং অথবা ভালো জব বা বিদেশে হচ্ছে পড়াশোনার জন্য, তো আমাদের একটা সবারই কি থাকে, সবারই হচ্ছে আমাদের একটা গোল থাকে। এই গোলের মধ্যে এই গোলটাকে অর্জন করার জন্য আমাদের কি থাকে, ছোট ছোট কাজ ভাগ করে নেওয়া লাগে। এই ছোট ছোট কাজ ভাগ করে নেওয়ার পরে আমরা যে বিভাগ একটা করে, এখন বিভাগ দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করা প্রতিটি বিভাগে। তো আমাদের কাজ কি, আমরা যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের কাজ হচ্ছে পড়ালেখা করা। এই যে পড়ালেখা করার জন্য আমাদের কি করতে, প্রতিদিন কোন টপিক কখন পড়বো, কোন বই কখন পড়বো, ভাগ করে নেওয়া। দেন হচ্ছে কি হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন। না আমি যদি বলি সারাদিন আজকে ম্যানেজমেন্ট করো, তাহলে কি হবে, যে হবে না। রেজা সাহেব লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আচ্ছা, আহসান হাবিব ডিজে ভারুল, বুঝলাম না ডিজে ভারুলের মানেটা কি। মোসাব্বির মিশুক বাড়ি থেকে, ধন্যবাদ।
এখন আমাদের হচ্ছে কি যে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করাটাই হচ্ছে কি, সম্পর্ক স্থাপন করাটা হচ্ছে কি সংগঠন। এখন আসি যে এই অর্গানাইজিং যে শব্দটা আছে, এই অর্গানাইজিং মানে হচ্ছে, অর্গানাইজিং হচ্ছে সংগঠন শব্দের ইংরেজি প্রতিশব্দ। তো এই অর্গানাইজিং শব্দটা এসেছে অর্গানিজম থেকে। কোন শব্দ থেকে এসেছে? অর্গানিজম থেকে এসেছে, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে কি মানবীয় এবং বস্তুগত উপাদান সংগৃহীত, একত্রিত ও সমন্বিত হয় কোথায়? সংগঠনের মধ্যে। এখন আমাদের যদি বলে যে কোথায় মানবীয় এবং বস্তুগত উপাদান কি হয়? সংগৃহীত হয়, তাহলে আমাদের যদি কোশ্চেন আসে যে কোথায় মানবীয় এবং বস্তুগত উপাদান সংগৃহীত হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? সংগঠনের মাধ্যমে। আচ্ছা, প্রতিষ্ঠানের কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে কি? সংগঠন। আচ্ছা, আমরা জানি যে আমাদের যে পিরামিডটা ছিল, এই পিরামিডের মধ্যে দেখেন এটা হচ্ছে উচ্চ স্তর, এটা মধ্য, এটা হচ্ছে নিম্ন স্তর। তো এই যে উচ্চ, মধ্য এবং নিম্ন স্তর, তো এই যে উচ্চ, মধ্য, নিম্ন স্তরের মধ্যে দেখেন যে যারা যারা উপর পর্যায়ে কাজ করে তাদের কাজটা আলাদা করে ভাগ করে দেওয়া থাকে, মধ্য স্তরের কাজ ভাগ করা থাকে, নিম্ন স্তরের কাজ ভাগ করা থাকে, এবং যারা মানে কর্মী থাকে তাদের কাজকে আলাদাভাবে ভাগ করে দেওয়া থাকে। তাহলে সংগঠনের মধ্যে আমাদের কি করা হচ্ছে? সংগঠনের মধ্যে আমাদের কার্যগুলোকে কি করা হচ্ছে? বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়, কার্য নির্দিষ্ট করে দেওয়া হয়। এবং হচ্ছে কি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সম্পর্কের প্রবাহ বলা হয়। তো দায়িত্ব কর্তৃত্ব কর্মীদের সম্পর্কের প্রবাহ হচ্ছে সংগঠন কাঠামো। এখন দেখেন এই যে উপর থেকে এটা যদি সিইও হয় একটা কোম্পানির, এটা যদি ম্যানেজার হয়, এটা হচ্ছে যদি ফোরম্যান ধরেন, ফোরম্যান। তো দেখেন এখান থেকে কাজ কি, এটা কি আকারে হয়েছে? এটা হচ্ছে একটা সংগঠন কাঠামো, কি সম্পর্কের মধ্যে হচ্ছে। তো ইনি হচ্ছে ফোরম্যানের বস হচ্ছে ম্যানেজার, ম্যানেজারের বস হচ্ছে সিইও। হ্যাঁ, তো এই যে কাজগুলো কি হয়েছে, যে কাজগুলো হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে সম্পর্কের ভিত্তিতে কি হয়েছে, যে আমাদের সংগঠন কাঠামোটা তৈরি হয়েছে। তো একটার পর একটা কি স্তর ভিত্তিক সাজানো থাকে। ফাহমিদা ইসলাম তমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের হচ্ছে কি যে সংগঠন কাঠামোর স্তর বৃদ্ধি পেলে কি পায়? নির্বাহী সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, স্তর বলতে দেখেন আমরা হচ্ছে উচ্চ, মধ্য, নিম্ন তিনটা স্তরে জানি, কিন্তু যখন আমরা হচ্ছে প্রতিষ্ঠানে যখন দেখেন যে প্রথমে সিইও, তারপরে হচ্ছে ম্যানেজার, তারপরে ফোরম্যান, এইভাবে যদি করি, এখানে যে আরো যদি স্তর বৃদ্ধি করতে চাই, ধরেন যে আরো মাঝখানে হচ্ছে অ্যাডভাইজার দিলাম, তাহলে তখন কি হবে? তখন হচ্ছে আমাদের কিসের সংখ্যা বৃদ্ধি পাবে? আমাদের হচ্ছে এই যে নির্বাহীটা আছে, এই নির্বাহী সংখ্যাটা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ আমরা যখন স্তর বৃদ্ধি করতে যাবো, ওই জায়গায় হচ্ছে আমাদের কি লাগবে? ম্যান পাওয়ার লাগবে। আর ম্যান পাওয়ার লাগার কারণে হচ্ছে ওখানে আমাদের নির্বাহীটা কি হচ্ছে? বৃদ্ধি করতে হচ্ছে। এখন আমাদের যে সংগঠন কাঠামো নির্দেশ করে কর্তৃত্ব পাবো, আমাদের এই কোশ্চেনটা বহুবার অনেক অনেক পরীক্ষায় আসছে যে সংগঠন কাঠামো কি করে, কি নির্দেশ করে, সংগঠন কাঠামো কি নির্দেশ করে? আমাদের হচ্ছে কর্তৃত্ব ও ক্ষমতা প্রবাহ নির্দেশ করে। তাহলে দেখেন যে আমাদের এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে এই কোশ্চেনটা, যে হচ্ছে সংগঠন কাঠামো কি নির্দেশ করে। অনেক সময় বলা হচ্ছে কর্তৃত্ব, দায়িত্ব, পরিকল্পনা, নিয়ন্ত্রণ কি নির্দেশ করে? আমাদের নির্দেশ হচ্ছে কর্তৃত্ব ও ক্ষমতা নির্দেশ করে। ওকে, এখন সংগঠনকে পিরামিডের সাথে তুলনা করেছে। আচ্ছা, আমরা পিরামিড তো পড়ছিলাম, এটা হচ্ছে একটা পিরামিড, পড়ছিলাম না? তো এখন দেখেন যে সংগঠন কাঠামোকে কিসের সাথে, পিরামিডের সাথে কে তুলনা করছে? কুঞ্জ ও ডোনেল। এটা হচ্ছে এমসিকিউ আসে যে পিরামিডের সাথে তুলনা করছে কে? এখানে ডগলাস ম্যাকগ্রেগরের নাম দিতে পারে, বলতে পারে হচ্ছে আব্রাহাম মাসালো, বলতে পারে হচ্ছে কুঞ্জ ও ডোনেল। তো আমাদের অ্যান্সার হবে কি? আমাদের অ্যান্সার হবে কুঞ্জ ও ডোনেল। এরপর আসি, সংগঠন কাঠামোকে চিত্রের মাধ্যমে প্রদর্শন করাকে বলে সংগঠন চার্ট। এক কথায় চিত্রের মাধ্যমে যখন আমরা প্রকাশ করবো, ধরেন যে এটা হচ্ছে ধরেন একটা সংগঠন কাঠামো আর্ট করি, এটা হচ্ছে সিইও, এটা হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক, এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপক, আর এটা হচ্ছে বিজ্ঞাপন। হ্যাঁ, তো আমরা যদি এখন এটা কি করতেছে যে এখানে আবার ভাগ আছে আবার, তাহলে এটা হচ্ছে কি চিত্র আকারে প্রকাশ করতেছে। যখন সংগঠন কাঠামোয় যখন চিত্রের মাধ্যমে প্রদর্শন করাবে, তখন এটাকে বলতেছি আমরা সংগঠন চার্ট। তো একটা প্রতিষ্ঠানে যখন আমরা এইভাবে সংগঠনটা কি করে দিব, সংজ্ঞায়িত করে দিব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সংগঠনে সিইও কে আছে এবং আমাদের সংগঠনে উৎপাদন ব্যবস্থাপক কত আছে,
কতজন আছে এবং আমাদের সংগঠনের মধ্যে কতগুলো শ্রমিক কাজ করতেছে, কতগুলো হচ্ছে আমাদের হচ্ছে উৎপাদন ব্যবস্থাপক আছে, কতগুলো বিক্রয় ব্যবস্থাপক আছে, কতগুলো হচ্ছে আমাদের তাদের আন্ডারে যারা আছে ফোরম্যান আছে বা সুপারভাইজার আছে, এগুলো আমরা হচ্ছে চিত্রের মাধ্যমে বুঝতে পারবো। এজন্য এটাকে বলা হচ্ছে কি যে সংগঠন কাঠামোকে চিত্রের মাধ্যমে প্রদর্শন করাকে বলতেছি আমরা সংগঠন চার্ট বলতেছি। ওকে, এখন আসি, দেখেন যে আমাদের যে সংগঠন প্রক্রিয়াটা আছে, পদক্ষেপটা আছে, এই পদক্ষেপটাকে আমরা কি বলতেছি, এই যে আমাদের যে সংগঠন প্রক্রিয়া আছে, পদক্ষেপ আছে, এটা হচ্ছে কি যে ধাপটা আছে, আমাদের 4টা ধাপ আছে। এখন আমাদের কোশ্চেন আসে প্রথম ধাপ কোনটা অথবা সংগঠন প্রক্রিয়ার শেষ ধাপ কোনটা। আমাদেরকে মনে রাখা লাগবে সংগঠন প্রক্রিয়া মাত্র 4টি ধাপ মুখস্থ মাস্ট বি করা লাগবে, কারণ হচ্ছে আমাদের কোশ্চেন আসতে পারে প্রথম ধাপ কোনটা এবং শেষ ধাপ কোনটা। তো আমরা প্রথমে আসি যে আমাদের প্রথম ধাপ হচ্ছে কি যে কার্য বিভাজন বা বিভাগীয়করণ। একটা প্রতিষ্ঠানে কার্য যখন আমরা কি করতে যাব, কার্য যখন আমরা সম্পাদন করতে যাব, অবশ্যই কাজগুলোকে বিভিন্ন ভাগে ছোট ছোট ভাগে ভাগ করে দিতে হবে। যদি কাজ সঠিকভাবে ভাগ করে দেওয়া না হয়, সকলকে যদি একই কাজ করতে দেওয়া হয় অথবা যদি বলে যে এই কাজটা করো, তাহলে কাজটা কিন্তু কি হবে, এলোমেলো হবে। তো এই এলোমেলোটাকে এড়িয়ে যাওয়ার জন্য আমাদের কাজ কি করতে হবে, সংগঠন কাঠামোতে প্রথম কাজটা হচ্ছে সংগঠন কি করতে হবে, যে কার্য বিভাজন করতে হবে, মানে বিভাগীকরণ করে আলাদা আলাদা স্তরে কি করতে হবে, বিভক্ত করে দিতে হবে। দেন হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের কি দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। আচ্ছা, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ বলতে বোঝানো হচ্ছে আমরা দায়িত্বটাকে কাকে কিভাবে কখন দেওয়া হবে, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। এখন দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ হচ্ছে কি, ধরেন যে উৎপাদন ব্যবস্থাপকে কাজ করবে তাকে উৎপাদনের কাজ দেওয়া লাগবে, যে হচ্ছে বিক্রয় কাজ করবে তাকে হচ্ছে বিক্রয়ের জন্য দেওয়া লাগবে। তাহলে কি হচ্ছে যে তাকে হচ্ছে আমরা কি করছি, দায়িত্ব কর্তৃত্ব ভাগ করে নিচ্ছি যে সঙ্গে এটা কাকে কি দেওয়া হবে। কারণ আমরা যদি এইটা যদি আইডেন্টিফাই করে না দেই, তাহলে কি হবে, কাজটা এলোমেলো হয়ে যাবে। এখন তারপরে নেক্সট হচ্ছে কি যে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, মানে আমরা দায়িত্ব কর্তৃত্ব ভাগ করে নিছি, যে উপর মহলতে দায়িত্ব কর্তৃত্ব ভাগ করে দেওয়া হয়েছে, এই ভাগ করে দেওয়ার ফলে তাকে দায়িত্ব কর্তৃত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, তার মানে অর্পণ করা হয়েছে। এখন নেক্সট হচ্ছে কি যে পারস্পরিক সম্পর্ক স্থাপন। এখন আমরা সকলকে কাজ বুঝিয়ে দিলাম, এখন এদের মধ্যে যদি সম্পর্ক যদি না থাকে বা সমন্বয় যদি না থাকে, তাহলে কাজ কি হবে না, সঠিকভাবে সম্পাদন করা যাবে না। তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট কি হচ্ছে যে কোশ্চেন যদি এখানে বলে যে কার্য বিভাজন বা বিভাগীকরণের সরি যে আমাদের হচ্ছে কি যে সংগঠন প্রক্রিয়ার মানে প্রথম ধাপ কোনটি, সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ কি, তাহলে প্রথম ধাপ হচ্ছে কি কার্য বিভাজন বা বিভাগীকরণ, এবং শেষ ধাপ কি হচ্ছে পারস্পরিক সম্পর্ক স্থাপন। তাহলে আমাদেরকে মনে রাখা লাগবে প্রথম এবং শেষ ধাপ, আর মাত্র 4টি ধাপ আছে। তাহলে আমাদের প্রথম হচ্ছে কি কার্য বিভাজন, নেক্সট হচ্ছে কি দায়িত্ব কর্তৃত্ব কি করা, সংজ্ঞায়িত করা, তারপরে দায়িত্ব কর্তৃত্ব কি অর্পণ, আর লাস্ট হচ্ছে কি যে পারস্পরিক সম্পর্ক স্থাপন। আশা করি বুঝছেন, যারা যারা বুঝছেন একটু জানাবেন। যদি বুঝে থাকেন তাহলে জানাবেন, তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। আশা করি সবাই বুঝছেন। আচ্ছা, এরপরে দেখি যে সংগঠনের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হচ্ছে কি যে আদর্শ সংগঠন, একটা আমাদের জানি সংগঠন অনেক প্রকারই হয়, কিন্তু আদর্শ সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে। একটা সংগঠন আদর্শ হইতে গেলে দেখেন সাধারণভাবে একটা মানুষের আদর্শ হইতে গেলে তার কি চারিত্রিক গুণাবলী ভালো হওয়া লাগে, তার কথাবার্তা ভালো হওয়া লাগে, এবং তার আদার্স যে অ্যাক্টিভিটি আছে সামাজিক অ্যাক্টিভিটি সেগুলো কি ভালো হবে। তেমনি একটা সংগঠন কাঠামো, ভালো সংগঠন কাঠামো হইতে গেলে তাকে কি তারও হচ্ছে একটা বৈশিষ্ট্য গুণাবলী থাকা দরকার। তো ফার্স্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি যে উদ্দেশ্য কেন্দ্রিকতা। আচ্ছা, আমাদের যে প্রতিষ্ঠানটা আছে আমরা কি করতেছি, যে আমরা লক্ষ্য, আমরা যে পরিকল্পনা করতেছি, এটা যে লক্ষ্যটা অর্জনের জন্য আমাদের কার দরকার হচ্ছে, সংগঠনের দরকার হচ্ছে। তাহলে সংগঠন অবশ্যই কি থাকবে, গোল থাকবে, গোল থাকবে, একটা সংগঠনের মধ্যে গোল থাকবে। তো একটা সংগঠন যদি গোল থাকে তাহলে তার কি উদ্দেশ্য কেন্দ্রিকতা অবশ্যই থাকতে হবে। যদি উদ্দেশ্য না থাকে সেই সংগঠন কি সঠিকভাবে কোনো কাজই করতে পারবে না। এবং দ্বিতীয় হচ্ছে কি সহজবদ্ধতা। সহজবদ্ধতা হচ্ছে কি যে আমাদের যে সংগঠনের যে উদ্দেশ্যটা আছে এবং সংগঠন কাঠামোটা আছে এটা সহজেই যেন বোঝা যায়, এমনটাই হচ্ছে কি আমাদের সহজবদ্ধতা।
এবং বিশেষায়নের সুযোগ। বিশেষায়ন মানে কোনো কাজকে বিশেষভাবে করার সুযোগ। মনে করেন আপনি একটা কাজ করতেছেন, আপনি বলছেন না এটা কাজ হচ্ছে না, ওইটা করো, এরপরে আরেকটা কাজ, এইভাবে আপনাকে ঘোরানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি একটা কাজ সঠিকভাবে সম্পূর্ণ হবে না। সঠিকভাবে সম্পূর্ণ করতে গেলে আমাদের কি লাগতেছে, আমাদের কাছে বিশেষায়নের সুযোগ দেওয়া লাগতেছে। সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব। সুসংজ্ঞায়িত দায়িত্ব কর্তৃত্ব বলতে আমরা যেটা বুঝতেছি যে দেখেন, দায়িত্ব হচ্ছে কাউকে কাজ বুঝিয়ে দেওয়াটা। দায়িত্ব হচ্ছে কি, কাউকে আমরা কাজ দিচ্ছি, এই কাজ বুঝিয়ে দেওয়াটা হচ্ছে কি আমাদের দায়িত্ব। আর কর্তৃত্ব হচ্ছে জবাবদিহিতার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের কর্তৃত্ব। মানে আমি আপনাকে কাজ দিচ্ছি, এখন আমি আপনার কাছে কাজটা বুঝে নিচ্ছি, তার মানে এটা হচ্ছে আমার কি, কর্তৃত্ব। আমি আপনার উপর অধিকার প্রয়োগ করতে পারতেছি, তার মানে হচ্ছে এটিকে আমার কর্তৃত্ব। এখন আমাদের হচ্ছে কি, যে সুসংজ্ঞায়িত দায়িত্ব এবং কর্তৃত্ব। আমি আপনাকে কাজ বুঝাই দিচ্ছি, আমি বলছি যে এই কাজটা করিয়েন, আমি সবার উদ্দেশ্যে বলছি যে কাজটা করিয়েন, তাহলে আমি সবার উদ্দেশ্যে যদি বলি কাজটা করেন, কারণ কেউ বলবে তো আমাকে তো বলেনি, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি বলছি আমাকে তো কাজটি করতে বলা হয়নি, তাহলে আমি কেন কাজ করব, এমনটাই। কিন্তু আমাদের হচ্ছে কি, একটা আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ মানে থাকতে হবে, মানে সুসংজ্ঞায়িত দায়িত্ব কর্তৃত্ব থাকতে হবে। আর হচ্ছে ভারসাম্যপূর্ণ। একটা প্রতিষ্ঠানে দেখেন, একটা প্রতিষ্ঠান হইতে গেলে, একটা সংগঠন কাঠামো হইতে গেলে, সংগঠন কাঠামোকে অবশ্যই ব্যালেন্স আকারে থাকতে হবে। যদি ব্যালেন্স আকারে না থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করা হবে না, আমাদের হচ্ছে সংগঠন কাঠামোটা কি হবে না, সঠিকভাবে সম্পাদন হবে না। সঠিকভাবে যদি ভারসাম্য না থাকে, তাহলে আমাদের হচ্ছে কি হবে না, সংগঠনটা ভালোভাবে কি হবে না, সঠিকভাবে সম্পাদন করা যাবে না, ভারসাম্য যদি না থাকে। অনুগত্য শৃঙ্খলা। এখন দেখেন, একটা প্রতিষ্ঠানের মধ্যে যে ঊর্ধ্বতন কর্মকর্তা অর্ধতন কর্মকর্তা আছে, তো এদের ভিতরে যদি অনুগত্য প্রকাশটা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কেউ কাউকে কি করবে না, কখনো হচ্ছে টাইম দিবে না। কারণ হচ্ছে দেখেন, আমি আমার বস যে আছে তাকে যদি আমি যদি না সঠিকভাবে যদি না বলি, তাহলে আমার বসও কি করবে না, আমার সাথে সঠিকভাবে কথা বলবে, তাহলে এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হবে। এই কমিউনিকেশন গ্যাপ একটা আদর্শ সংগঠনের এর কখনো বৈশিষ্ট্য হতে পারে না, মনে রাখতে হবে। এখন আসি যে আমাদের সংগঠনের যে নীতি আছে, মূলনীতি হচ্ছে মোটামুটি 8টা মূলনীতি আছে। এই মূলনীতি থেকে হচ্ছে আমাদের জানতে হবে মূলনীতিগুলো কি কি। একটা হচ্ছে লক্ষ্যের নীতি। আমরা প্রথমে বলছিলাম যে আদর্শ সংগঠন হইতে গেলে তার কি থাকবে, সুসংজ্ঞায়িত বা উদ্দেশ্য কেন্দ্রিকতা থাকবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যে একটা ভালো লক্ষ্য নির্ধারণ করা থাকবে। যদি লক্ষ্য নির্ধারণ না থাকে, তাহলে আমাদের সংগঠন কাঠামোটা কি হবে না, আমাদের সংগঠন কাঠামোটা সঠিকভাবে, আমাদের যে কাজটা, আমাদের যে ইয়েটা, সেটা সঠিকভাবে সম্পাদন হবে না। তাহলে আমাদের হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে লক্ষ্যের নীতি। তারপর হচ্ছে কি, দক্ষতার নীতি। দক্ষতা হচ্ছে আমাদের যে সংগঠনটা আছে, এটাতে সুষ্ঠু ভাবে সম্পাদন করার জন্য আমাদের কি লাগবে, যে আমাদের ম্যান পাওয়ারটা সেটা কি স্কিলফুল হইতে হবে, না হলে হচ্ছে একটা সংগঠন কি হবে না, সঠিকভাবে কার্য সম্পাদন হচ্ছে না। এরপর হচ্ছে কাম্য পরিসর নির্ণয় নীতি। তারপর জোড়াময় শিকল নীতি। জোড়াময় শিকল নীতিটা আমরা অনেকবার পড়ছি, কারণ হচ্ছে এটা হচ্ছে ব্যবস্থাপনার যে 14টা নীতি আছে, তার মধ্যে একটা নীতি জোড়াময় শিকল নীতি। এটাতে কি করে, একটা প্রতিটা জিনিস একটার সাথে কি হবে, একে অপরের উপর নির্ভরশীল। এরপর আছে দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। দায়িত্ব নির্দিষ্টকরণ হচ্ছে কি, যে আমাদের সবসময় একটা প্রতিষ্ঠানের দায়িত্ব সকলকে, মানে যারা যারা কাজে থাকে তাকে সঠিকভাবে অর্পণ করে দাও। যদি দায়িত্ব যদি সঠিকভাবে না নির্দিষ্টকরণ করে দেওয়া না থাকে, তাহলে এখানে কাজটাতে কি হবে না, সঠিকভাবে সম্পাদন হবে না। এবং আদেশের ঐক্য নীতি, আদেশের ঐক্য নীতিটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে 14টা নীতি ছিল, তার মধ্যে একটা নীতির মধ্যে পড়ে। কারণ হচ্ছে আদেশের ঐক্য নীতি হচ্ছে কি, একজন মাত্র ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে, সে একজনই কি করতে পারবে, আদেশ দান করতে পারবে। এই একজন আদেশ দান করতে পারাটা হচ্ছে আমাদের কি, যে আদেশের ঐক্য নীতি। একটা হচ্ছে সারল্য ও সুস্পষ্টতার নীতি। সারল্য ও সুস্পষ্টতার নীতি হচ্ছে আমাদের সংগঠন কাঠামোটা আছে, সংগঠন সহজ সরল হইতে হবে এবং সুস্পষ্ট হতে হবে। কারণ হচ্ছে যদি সুস্পষ্ট না হয়, তো আমরা সহজে কি করতে পারবো না, বুঝতে পারবো না যে সংগঠন কাঠামোটা কিরকম হয়। আর হচ্ছে বিশেষায়নের নীতি। বিশেষায়ন হচ্ছে কোনো কর্মীকে বিশেষ কোনো কাজে কি করা, দক্ষ হওয়ার সুযোগ দেওয়া। এখন তাকে যদি দক্ষ হওয়ার সুযোগ না দেওয়া হয়, বিশেষায়ন যদি সুযোগ না থাকে, তাহলে সেখানে কি হচ্ছে, দক্ষ জনবল তৈরি হবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের 8টা নীতি। 8টা নীতি হচ্ছে কি, লক্ষ্যের নীতি, দক্ষতার নীতি, কাম্য পরিসর নির্ণয়ের নীতি, জোড়াময় শিকল নীতি, দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি, আদেশের ঐক্য নীতি, এবং হচ্ছে কি সারল্য ও সুস্পষ্ট এবং বিশেষায়নের নীতি। এখন আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের
যে আমাদের এই সংগঠন কাঠামো আছে, একটা হচ্ছে সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, মেট্রিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন এবং কমিটি সংগঠন। আমাদের এই যে সংগঠন কয়টা আছে এর মধ্যে এই যে এর যে ডিটেলস থেকে এখান থেকে বেশিরভাগ কোশ্চেনটা আসে আমাদের সংগঠন কাঠামোর প্রকারভেদ থেকে। তাহলে আমাদের সংগঠন কাঠামো কি কি হচ্ছে? সরলরৈখিক সংগঠন, একটা হচ্ছে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন, আরটা হচ্ছে মেট্রিক্স সংগঠন, একটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন এবং হচ্ছে কি কমিটি সংগঠন। আমরা প্রথমে আসি যে সরলরৈখিক যে সংগঠনটা আছে আমাদের, সরলরৈখিক সংগঠনটা হচ্ছে কি, যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা সরল রেখার আকারে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে তাকে বলা হচ্ছে সরলরৈখিক সংগঠন। আপনারা ফার্স্ট একটা জিনিস, এটার বড় একটা উদাহরণ হচ্ছে কি, আমাদের যে সেনাবাহিনী আছে, সামরিক যে সংগঠনটা আছে, এই সামরিক সংগঠনটা হচ্ছে আমাদের হচ্ছে এই সরলরৈখিক সংগঠনের কি উদাহরণ। তাহলে যে সংগঠন কাঠামো কি হচ্ছে, কর্তৃত্ব রেখা সরল রেখা আকারে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে তাকে আমরা কি বলতেছি, তাকে আমরা বলতেছি সরলরৈখিক সংগঠন। তাহলে সরলরৈখিক সংগঠনে আমরা কি করতেছি, দায়িত্ব রেখা। এখন দেখেন এটা যদি হয় আমাদের হচ্ছে কোম্পানি হেড, তারপরে ম্যানেজার, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে হচ্ছে সুপারভাইজার, কর্মী, এবার হচ্ছে এটা কি আমাদের দায়িত্ব রেখাটা কি হচ্ছে ক্রমান্বয়ে নিচের দিকে আসতেছে। তো দায়িত্ব রেখা যদি নিচের দিকে ক্রমান্বয়ে আসে তাহলে এটা হচ্ছে আমাদের কি সরলরৈখিক সংগঠন। তার বড় উদাহরণ কি হচ্ছে সামরিক সংগঠনটা হচ্ছে আমাদের কি সরলরৈখিক সংগঠনের বড় একটা উদাহরণ। তাহলে আমরা দেখেন সামরিক এবং আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা এই সংগঠন কাঠামো পরিচালিত হয়। তাহলে কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, এটা হচ্ছে সামরিক এবং আমলাতান্ত্রিক যে সংগঠন কাঠামোগুলো আছে, এইটা হচ্ছে আমাদের হচ্ছে সামরিক সংগঠনের মাধ্যমে কি হয়, বা এই যে সরলরৈখিক সংগঠনের মাধ্যমে এই নিয়মটা ফলো করা হয়। এখন আছে বিশ্বের সব থেকে প্রাচীন এবং সহজ প্রকৃতির সংগঠন হচ্ছে আমাদের কিন্তু সরলরৈখিক সংগঠন। আচ্ছা, বিশ্বের সব থেকে প্রাচীন সহজ প্রকৃতির সংগঠন হচ্ছে সরলরৈখিক সংগঠন। তাহলে আমাদের যে সবচেয়ে প্রাচীন সংগঠন সেটা হচ্ছে কি সরলরৈখিক সংগঠন। আমাদের কোশ্চেন এইভাবে দিয়ে দেয় সবচেয়ে প্রাচীন সংগঠন বা সরল সংগঠন কোনটাকে, নিচের কোনটি, আমাদের যদি অপশন দেয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সরলরৈখিক সংগঠন, অথবা বলে কমিটি সংগঠন, এবং যদি বলে মেট্রিক সংগঠন, তাহলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে অ্যান্সার হবে সরলরৈখিক সংগঠন, সবচেয়ে প্রাচীন সংগঠন। সরকারি অফিসে এই ধরনের সংগঠন কি করা যায়, লক্ষ্য করা যায়। সরকারি অফিসগুলোতে দেখেন ওটা হচ্ছে ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে নেমে আসছে, এবং কখনো হচ্ছে কেউ কি করতে পারে না যে তার উপরের বসকে অ্যাভয়েড করে তার উপরের বসকে হচ্ছে ইনফর্ম করতে পারে। তার কি হচ্ছে এটা হচ্ছে মনে করেন যে একটা সিকলের মতো নামে আসছে ক্রমান্বয়ে সরল রেখা আকারে। এই সংগঠন কাঠামোর অপর নাম হচ্ছে সামরিক সংগঠন। এই সংগঠন কাঠামোতে স্বৈরতন্ত্রের ঝোঁক লক্ষ্য করে। দেখেন আপনার যখন কর্মী যখন থাকবে, যখন কর্মী থাকে, এই কর্মীগুলো কি করে যে যখন আপনি বারবার আপনার উপরে যখন কেন্দ্রিকতা থাকে তখন আপনার একটা স্বেচ্ছাচারিতার একটা সুযোগ হয়ে যায়। যখন যে মানে মানে যারা বস থাকে তাদের হচ্ছে কি থাকে, যেটা স্বেচ্ছাচারিতার সুযোগ থেকে, এই স্বেচ্ছাচারিতা থেকেই ধীরে ধীরে স্বৈরতন্ত্রের হচ্ছে কি ঝোঁক লক্ষ্য করা যায়। তুলনামূলক ছোট ও জটিলতা মুক্ত সংগঠন হচ্ছে কি আমাদের যে সরলরৈখিক সংগঠন আছে, সরল এবং জটিলতা মুক্ত। কারণ হচ্ছে আমাদের এখানে কর্তৃত্ব রেখা উপর থেকে সরাসরি নিচের দিকে নেমে আসছে, এই জন্য এটাতে কোনো হচ্ছে যে জটিল বা কোনো কিছুর অপশন এখানে নাই। আচ্ছা, অধিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় এবং বিশেষ আইনের সুবিধা থাকে কোনখানে, তাহলে এখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের অধিক শৃঙ্খলার কথা যদি থাকে সেই ক্ষেত্রে সরলরৈখিক সংগঠন হবে, এবং বিশেষ আইনে, কারণ যে যে জায়গায় কাজ করতে সে জায়গায় কি করতে বিশেষ জায়গায় কাজ করতে পারছে, এটা কি বিশেষ আইনের সুবিধা থাকতেছে। তার মানে আমাদের কোন সংগঠনে বিশেষ আইনের সুবিধা থাকে, সেটা অ্যান্সার হবে কি সরলরৈখিক সংগঠন। এখন এই আমাদের সরলরৈখিক সংগঠন যেটা আছে, এটা আদেশের ঐক্য নীতিটা ফলো করায়। কোন নীতি ফলো করায়, আদেশের ঐক্য নীতি। এবং দ্রুত যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলা হয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমাদের সরলরৈখিক সংগঠনটাকে অ্যান্সার হবে সরলরৈখিক সংগঠন। তাহলে বিশেষ আইনের সুযোগ, মানে জটিলতা মুক্ত, সরল, সহজ এবং কি স্বৈরতন্ত্রের যোগ কোন সংগঠনের কথা, তাহলে হবে সরলরৈখিক সংগঠনের কথা। আশা করি বুঝছেন, যদি বুঝে থাকেন তাহলে একটু জানাবেন, এবং কারো যদি লাগে এটা স্ক্রিনশট করে নিতে পারেন। সুদীপ্ত লিখছে হ্যাঁ স্যার বুঝতে পারছি।
নাইমা আঞ্জুম লিখছে স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা, এখন আসি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। আচ্ছা, এর আগেটা ছিল আমাদের শুধু সরলরৈখিক সংগঠন, কারণ এর পরবর্তীটা হচ্ছে কি সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন। তাহলে সংগঠনের কর্তৃত্ব রেখার উপর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে, এটা হচ্ছে কি আমাদের এই সরলরৈখিক সংগঠন। কিন্তু কাহিনী হইতেছে যে এখানে আমাদের কি থাকবে, সরলরৈখিক সংগঠনের সাথে আরেকটা থাকবে, সেটা হচ্ছে আমাদের উপদেষ্টা কর্মী থাকবে। তাহলে উপদেষ্টা কর্মী হচ্ছে কি ব্যবস্থাপনার, তবে ব্যবস্থাপনার মূল দায়িত্ব। এখন কাহিনী হইতেছে দেখেন, এটা হচ্ছে আমাদের কর্তৃত্ব রেখা নিচের দিকে বরাবর নামে আসছে, কিন্তু এখন এখানে হচ্ছে উপদেষ্টা কর্মী, অ্যাডভাইজার, একটা করে অ্যাডভাইজার থাকতেছে। তখন এখানে একটা করে অ্যাডভাইজার থাকবে, তখন হচ্ছে আমাদের এটা হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী। তাহলে আমাদের বলা হবে যখন মানে ইয়ার রেখাটা কর্তৃরেখাটা সরাসরি উপর থেকে নিচে নেমে আসবে এবং কি থাকবে আমাদের উপদেষ্টার কথা যখন থাকবে, তখন আমরা বুঝে নিব সেটা হচ্ছে আমাদের কি সংগঠন, সেটা হচ্ছে আমাদের সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এখন সরলরৈখিক কর্মীরা উপদেষ্টা কর্মী সরলরৈখিক কি করে প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে। উপদেষ্টা যে কর্মীরা থাকে যারা সরলরৈখিক কর্মীদের কি করে প্রয়োজনীয় পরামর্শ এবং কি দিয়ে থাকে সহযোগিতা করে থাকে। কারণ অ্যাডভাইজারের কাজ কি অ্যাডভাইস দেওয়া, অ্যাডভাইজারের কাজ কি অ্যাডভাইস দেওয়া। তাহলে হচ্ছে আমাদের এই সরলরৈখিক সংগঠনটাতে কি করে যখন আমরা অ্যাডভাইজার নিযুক্ত করবো, তখন সেটা হবে আমাদের সরলরৈখিক কি হবে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন হবে। আচ্ছা, এইটার কে করছে, হ্যারিংটন এমারসন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড কোম্পানিতে সর্বপ্রথম এই সংগঠন কাঠামো ব্যবহার করে। তাহলে এখন যদি বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কে উদ্ভাবন করে এবং কোথায় প্রয়োগ করে, তাহলে কোশ্চেন হবে আমাদের যে হ্যারিংটন এমারসন যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড কোম্পানিতে এটা ব্যবহার কি করে সর্বপ্রথম শুরু করে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কি যে হ্যারিংটন এমারসন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড কোম্পানিতে সর্বপ্রথম কি করে এই সংগঠন কাঠামো করে ব্যবহার চালু করে। এখন আমার যদি কোশ্চেন এমসিকিউ দেয় যে কে এই সংগঠন কাঠামো চালু করে, তাহলে কে চালু করে হ্যারিংটন এমারসন, এবং যদি বলে কোথায় তাহলে হচ্ছে মেরিল্যান্ড কোম্পানিতে সর্বপ্রথম চালু করে এই সংগঠন কাঠামো। এখন আসি সরলরৈখিক কর্মীদের জবাব দিতে থাকলেও পদস্থ কর্মীদের জবাব দিতে থাকে না। এখন সরলরৈখিক কর্মী দেখেন একটা জিনিস বলি যে আমাদের যে এই যে রেখাটা নিচের দিকে নামছে, এখানে ক্রমান্বয়ে যারা আছে এদের হচ্ছে জব দিয়ে থাকে, কিন্তু যারা অ্যাডভাইজার আছে এদের কোনো জব দিতে থাকে না। তার কারণ তারা হচ্ছে শুধুমাত্র অ্যাডভাইস দেয়, যার কারণে এদের হচ্ছে কোনো কি থাকে না, জবাব দিতে থাকে না। এখন সরলরৈখিক কর্মীরা কি করে ব্যবস্থায় মূল দায়িত্বে থাকে। এখন যদি বলা হয় সরলরৈখিক পদস্থ যে কর্মী সংগঠনটা আছে এটার মধ্যে দায়িত্বে কারা থাকে, দায়িত্বে থাকলে তখন কি হবে সরলরৈখিক যে কর্মীরা আছে এরা হচ্ছে কি থাকে দায়িত্বে, মূল দায়িত্বে থাকে। এবং সংগঠন কাঠামো হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় পরিচালিত। কোন ব্যবস্থাপনায় পরিচালিত? গণতান্ত্রিক ব্যবস্থাপনায় পরিচালিত। এবং হচ্ছে কি যে সংগঠন কাঠামোতে স্বেচ্ছাচারিতার সুযোগ হ্রাস পায়। কারণ সংগঠন কাঠামোতে স্বেচ্ছাচারিতার সুযোগ হ্রাস পাবে কেন? কারণ এখানে অ্যাডভাইজার আছে, তারা বিভিন্ন রকম পরামর্শ দিবে, যার কারণে কি হচ্ছে না যে এখানে হচ্ছে স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ থাকছে না। কিন্তু যদি শুধুমাত্র সরলরৈখিক সংগঠন হইতো তাহলে কিন্তু এখানে স্বেচ্ছাচারিতার একটা সুযোগ থাকতো। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, কারণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব অবশ্যই হবে, কারণ আমরা কি জানি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। কেন নষ্ট হয়? যখন আমরা বিভিন্ন যখন লোকজন থাকবে তখন হচ্ছে ডিসিশন নিতে কি হবে দেরি হবে, মানে অ্যাডভাইজার যারা আছে তারাও তাদের মত প্রকাশ করবে এবং ফাইনালি ডিসিশন নিতে কি হবে দেরি হবে। এর জন্য যদি বলা হয় যে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় কোন সংগঠনে, তাহলে হবে সরলরৈখিক ও পদস্থ কর্মীতে। আর যদি সিদ্ধান্ত গ্রহণে দ্রুত যদি সিদ্ধান্ত গ্রহণের কথা বলা থাকে সেই ক্ষেত্রে কি হবে শুধুমাত্র সরলরৈখিক সংগঠন হবে। এখন যারা যারা একটু ছবি তুলে নিতে চান একটু নিতে পারেন, এটা হচ্ছে আপনাদের এডমিশনে খুবই কাজে দিবে। আচ্ছা, কার্যভিত্তিক সংগঠন মানে
কাজের ভিত্তিতে সংগঠন তাহলে সেটাকে আমরা বলতেছি কার্যভিত্তিক সংগঠন। তাহলে কাজের ভিত্তিতে যখন সংগঠন কাঠামো ডিভাইড করা হবে তখন সেটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। তাহলে দেখেন যে বৃহদায়ন প্রতিষ্ঠানের জন্য এরূপ সংগঠন কাঠামো খুবই কার্যকর। তাহলে হচ্ছে আমাদের কি হচ্ছে যে যখন বৃহদায়ন প্রতিষ্ঠান করা হবে, বৃহদায়ন প্রতিষ্ঠানের কাজগুলো কি থাকে, বিভিন্ন ভাগে ভাগ থাকে, কারণ এই কাজ অনুযায়ী যখন আমরা ছোট ছোট আকারে কাজ অনুযায়ী যখন ভাগ করে দিব তখন সেটা হচ্ছে আমাদের কার্যভিত্তিক সংগঠন। এবং সরলরৈখিক সংগঠনের বিপরীতধর্মী ব্যবস্থা এই সংগঠনে না। তা সরলরৈখিক কি হয়, প্রত্যেকটা সব বরাবর নামে, কিন্তু এটা কি থাকে কাজ অনুযায়ী ভাবে বিভক্ত করে দেওয়া থাকে। এই সংগঠন কাঠামো প্রতিষ্ঠানের কাজকে প্রকৃতি অনুযায়ী ছোট ছোট আকারে ভাগ করে দেওয়া থাকে, যা দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীর উপর ন্যস্ত করে। তাহলে আমাদের যে সংগঠন কাঠামোটা আছে এটা কি থাকে যে কাজগুলো ছোট ছোট আকারে ভাগ করে দেওয়া থাকে, কাজ অনুযায়ী ভাগ করে দেওয়া থাকে, এবং এগুলো কি থাকে বিশেষ কর্মীদের কি থেকে উপর ন্যস্ত করে দেওয়া থাকে। এবং এই সংগঠন কাঠামোর উদ্ভাবক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। তিনি হচ্ছে 1880 সালে এই সংগঠন কাঠামোর ধারণা দিচ্ছে। তাহলে হচ্ছে কে, আমাদের যদি বলা হয় এর আগে আমরা পড়ছিলাম যে সরলরৈখিক বা পদস্থ কর্মী, সেটা তখন আমরা পড়ছিলাম যে হ্যারিংটন এমারসন। কিন্তু এখন যদি বলা হয় কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে, তাহলে আমরা এক কথায় অ্যান্সার করব এফ.ডব্লিউ. টেইলর। এবং যদি বলা হয় কত সালে, সেটা হচ্ছে 1880 সালে। এবং এই টেইলরের সংগঠনের নাম দিয়েছিলেন ফাংশনাল ফরম্যানশিপ। তাহলে আমাদের যে কি বলছে, যদি আসে যে এফ.ডব্লিউ. টেইলর যে আমাদের যে কার্যভিত্তিক সংগঠনের নাম দিয়েছিল, সেই নামটা কি হচ্ছে, সেই নামটা হচ্ছে আমাদের ফাংশনাল ফরম্যানশিপ। ঠিক আছে। এখন যদি বলা হয় যে সংগঠন কাঠামোতে কর্মীদের সুযোগ কম থাকে, তাহলে সংগঠন কাঠামোতে কর্মীদের সুযোগ কম থাকে এবং এই সংগঠন কাঠামোতে বিশ্বায়ন নীতি অনুসরণ করে। বিশ্বায়ন নীতি হচ্ছে যখন আপনার কাজ অনুযায়ী যখন ভাগ করে দিবে, কাজ অনুযায়ী যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে কাজ অনুযায়ী ভাগ করলে সে যখন একটা কাজ বারবার করবে তখন সেটা হচ্ছে আমাদের কি হবে, যে আমাদের হচ্ছে এটা বিশেষণের একটা সুযোগ থাকে। কোন সংগঠনের বিশেষণের সুযোগ থাকে, সেটা হচ্ছে আমাদের কার্যভিত্তিক সংগঠনের বিশেষণের সুযোগ থাকে। এই সংগঠন কাঠামোতে বিশেষণের সুযোগ সৃষ্টি হয়। আশা করি বুঝছেন। যদি বুঝে থাকেন একটু জানাবেন, আর যদি কোনো এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তবুও জানাবেন। এরপর আসি কমিটি সংগঠন। আচ্ছা, তানজিম আফরিন লিখছে বিগ ফ্যান স্যার ফারজুল ইসলাম। ধন্যবাদ ভাই, কেমন আছেন জানাবেন। আচ্ছা, কমিটি সংগঠন। কমিটি সংগঠনটা হচ্ছে কি, যে কোনো বিশেষ কর্ম সম্পাদনের জন্য এরূপ সংগঠনকে উদ্ভব হয়। মানে কোনো যদি বিশেষ কোনো কাজের দরকার হয় বা বিশেষ কোনো সমস্যা দেখা দেয় বিশেষ কোনো কিছু ইয়ের জন্য, তখন আমরা কি কমিটি সংগঠনটা আসে। তখন ধরেন কোনো তদন্ত করা দরকার বা কোনো পরীক্ষা নেওয়া দরকার অথবা কোনো কিছু নিয়োগ দেওয়া দরকার, তখন সেটা হচ্ছে কি আমাদের একটা কমিটি নির্ধারণ করে, কমিটি করে তারপরে সেই সংগঠন কাজটা সম্পাদন করা হয়। তাহলে বিশেষ কোনো কাজ সম্পাদনের জন্য যে সংগঠনটা করা হয় সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কমিটি সংগঠন। এবং এই কমিটি সংগঠনটা কাজ শেষ হওয়ার সাথে সাথে কি করা হয়, বিলুপ্ত করে দেওয়া হয়। তাহলে কমিটি সংগঠনটা হচ্ছে কি, যে বিশেষ কাজের জন্য তৈরি করা হয়, ঠিক আছে, যখন কাজ সম্পাদন হয়ে যায় তখন এই সংগঠনটা কি করে দেওয়া হয়, বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। ঠিক আছে। এবং কমিটি সংগঠনটা হচ্ছে অস্থায়ী প্রকৃতির হয়। কমিটি সংগঠনটা কি ধরনের প্রকৃতির হয়, অস্থায়ী প্রকৃতির হয়। তাহলে আমাদের হচ্ছে কি, যে কমিটি সংগঠনটা স্থায়ী বা অস্থায়ী প্রকৃতির হতে পারে, তবে বেশিরভাগটা অস্থায়ী। তখন কাজ সম্পাদন হওয়ার সাথে সাথে আমাদের এই সংগঠনটা কি করে দেওয়া হচ্ছে, এই সংগঠনটাকে বিনিশ করে দেওয়া হচ্ছে। কমিটির প্রতিটি সদস্য সমমর্যাদা ভোগ করে, ফলে গণতন্ত্রের চর্চা। তাহলে কমিটিতে সকল সদস্য কি করে, মত প্রকাশের সুযোগ পায়। যখন মত প্রকাশের সুযোগ পাবে তখন এখানে একটা গণতান্ত্রিক চর্চা হবে। এবং কমিটিকে বোর্ড, কমিশন, কাউন্সিল, টাস্ক ফোর্স, টিম, বডি, ইউনিট, জুরি ইত্যাদি নামে কি করা হচ্ছে, ডাকা হচ্ছে। কারণ আমাদের যদি বলা হয় নিচের কোনটি হচ্ছে কমিটির সমার্থক শব্দ বা কমিটির সমার্থক শব্দ নয়, যদি বলে দেয় বোর্ড, কমিশন, কাউন্সিল আর দিয়ে দিলে হচ্ছে আপনাদের হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন, তাহলে কোনটা হবে, তাহলে হবে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স যে নামটা আছে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, যে কমিটি সংগঠনের
যে সমর্থক নাম সেটা হচ্ছে না। তাহলে আমাদেরকে মনে রাখা লাগবে যে কমিটির যে সমর্থক শব্দগুলো আছে এগুলো মনে রাখা লাগবে। তাহলে কমিটির সমর্থক শব্দ কি হচ্ছে? বোর্ড, কমিশন, কাউন্সিল, বোর্ড, কমিশন, কাউন্সিল, টাস্ক ফোর্স, টিম, বডি, জুরি মনে রাখতে হবে। এখন নির্দিষ্ট কোনো উদ্দেশ্যের জন্য কি করা হচ্ছে, আমরা প্রথমে পড়ছি যে নির্দিষ্ট বা বিশেষ কোনো কাজের জন্য এই যে আমাদের যে কমিটি সংগঠনটা আছে, কমিটি সংগঠনটা কি করা হয়, তৈরি করা হয়। উদ্দেশ্য শেষ হওয়ার সাথে সাথেই কমিটি সংগঠনটাকে আবার কি করে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। এবং দায় দায়িত্ব কি থাকে, সমান থাকে। সকলের উপর দায় দায়িত্ব সমান থাকে, কারণ সকলে হচ্ছে সমান পরিমাণে কি করতে পারে, যে মত প্রকাশ করতে পারে। এই জন্য দায়িত্ব ও দায় দায়িত্বটা সকলের প্রতি সমান থাকে। কারণ আমাদের কমিটি সংগঠনের সাথে একটা জিনিস আছে, মেজর একটা জিনিস কথা আছে, যে প্রচলিত বাক্য আছে, নানা মুনির নানা মত। তাহলে নানা মুনির যদি নানা মত হয়, এই এখন আমাদের কোশ্চেন আসতে পারে নিচের এই নানা মুনির নানা মত নিচের কোন সংগঠন কাঠামোর সাথে উপযুক্ত। তাহলে আমাদের যদি এখানে অপশন দিয়ে দেয় সরলরৈখিক সংগঠন যদি বলা থাকে যে সরলরৈখিক ও পদস্থ কর্মী যদি কমিটি বলা থাকে, এবং মেট্রিক সংগঠনের কথা বলা থাকে, তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে কমিটি। কারণ হচ্ছে এই নানা মুনির নানা মত হচ্ছে আমাদের হচ্ছে কমিটি সংগঠনের সাথে সাদৃশ্য। এখন আসি মেট্রিক সংগঠন। মেট্রিক সংগঠনটা হচ্ছে কি, যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে সর্বজনীন সংগঠন। আমরা প্রাচীন সংগঠন কোনটা পড়ছি, আমরা প্রাচীন সংগঠন পড়ছিলাম সরলরৈখিক সংগঠনটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীন সংগঠন। কিন্তু আমাদের আমাদের হচ্ছে সর্বাধুনিক সংগঠনটা হচ্ছে কি, আমাদের সর্বাধুনিক এবং আধুনিক যে সংগঠন সেটা হচ্ছে আমাদের মেট্রিক সংগঠন। ঠিক আছে, এই মেট্রিক সংগঠনটা হচ্ছে কি, যে দ্রব্য ভিত্তিক এবং কার্য ভিত্তিক। এখানে দ্রব্য এবং কাজ দুইটার সমন্বয়ে কিন্তু মিশ্রণে কিন্তু এই মেট্রিক সংগঠনটা গঠন হয়েছে, এবং এটাই হচ্ছে আধুনিক সংগঠন বা হচ্ছে সর্বাধুনিক সংগঠন, এটাই। এখন এখানে কি হচ্ছে, একসাথে দুই ধরনের কর্মী নিয়োজিত থাকে, একটা হচ্ছে কাজের থাকে, একটা হচ্ছে দ্রব্যভিত্তিক প্রজেক্ট কর্মী থাকে। এর একটা কাজের থাকবে, একটা হচ্ছে কাজের জন্য, একটা হচ্ছে দ্রব্যের জন্য। তাহলে দুইটার মিশ্রণেই কিন্তু আমাদের হচ্ছে কি মেট্রিক সংগঠনটা হয়েছে। তাহলে এই সংগঠনটা হচ্ছে কত সালে হয়েছে, এই সংগঠনটা হচ্ছে 1960 সালে যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস নামে একটা কোম্পানি আছে, এটা একটু ভুল হয়ে গেছে। তো এই অ্যারোস্পেস কোম্পানির মাধ্যমে কি হয়েছে, যে 1960 সালে এটা ব্যবহার শুরু হয়েছে, এবং এই জন্য হচ্ছে এর উদ্ভাবন কাল হচ্ছে 1960 সাল। যদি বলা হয় মেট্রিক সংগঠন কত সালে উদ্ভাবন হয়েছে, মেট্রিক সংগঠন হচ্ছে 1960 সালে উদ্ভাবন হয়েছে। এই সংগঠন কাঠামো হচ্ছে কি, যে সব থেকে আধুনিক এবং জটিলতম কাঠামো। যদি বলা হয় যে নিচের কোনটি সবচেয়ে জটিল সংগঠন কাঠামো, তাহলে আমাদের মনে রাখতে হবে কি মনে রাখতে হবে, যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে জটিল, এবং সহজ যদি বলা থাকে তাহলে সরলরৈখিক হবে। সহজ বলা থাকলে সরলরৈখিক, বা প্রাচীন বলা থাকলে সরলরৈখিক হবে। কিন্তু আমাদের যখন জটিল এবং কি বলা থাকবে, সর্বাধুনিক, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স সংগঠনটা হচ্ছে আমাদের কি, সর্বাধুনিক এবং জটিল সংগঠন। আশা করি বুঝছেন। এখন আসি আজকে আমাদের এমসিকিউ পর্ব আছে। এমসিকিউ পর্বতে আচ্ছা, আজকের এমসিকিউ পর্বতে আসে, আপনারা রেডি তো আজকে এমসিকিউর জন্য? দেখেন এখানে বলা আছে সংগঠন কাঠামো ব্যবস্থাপনা কি নির্দেশ করে। সংগঠন কাঠামো ব্যবস্থাপনা কি নির্দেশ করে? একটা হচ্ছে নিয়ন্ত্রণ, এটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক, সমন্বয়, মানবিক গুণাবলী এবং সম্পদের সদ্ব্যবহার। বলেন কোনটি নির্দেশ করে? আচ্ছা, আমি বলে দেই, আপনারা হয়তোবা পারেননি, আমি বলে দিচ্ছি যে সংগঠন কাঠামো ব্যবস্থাপনা কি নির্দেশ করে। এটা হচ্ছে কি, পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় নির্দেশ করে। ঠিক আছে, পারস্পরিক সম্পর্ক কেন, কারণ আমাদের সংগঠন কাঠামো একে অপরের সাথে কি, একে অপরের উপরে যুক্ত। এই জন্য হচ্ছে এটা কি করে, যে পারস্পরিক সম্পর্ক এবং সমন্বয়টা নির্দেশ করতেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোনটিকে সংগঠনের প্রকৃত শক্তি বলে? তাহলে কোনটিকে সংগঠনের প্রকৃত শক্তি বলা হচ্ছে বলেন। আচ্ছা, নাইমা আঞ্জুম লিখছে 1-2। হ্যাঁ, অ্যান্সার ঠিক হয়েছে, কিন্তু আমরা পরবর্তী কোশ্চেনে চলে গেছি। একটু পরবর্তী কোশ্চেনে অ্যান্সার দিবেন, কোনটিকে সংগঠনের প্রকৃত শক্তি বলা হচ্ছে। মূলধন, ভূমি, কর্মী, শ্রম, কোনটাকে বলা হচ্ছে?
আচ্ছা, হুমায়রা ইসলাম বিথি লিখছে 2 এর গ। আচ্ছা, সুদীপ্ত চক্রবর্তী লিখছে 2 এর গ। চার কেউ। আচ্ছা, নাইমা আঞ্জুম লিখছে 2 এর গ। যারা যারা লিখছে অ্যান্সার করছেন যে 2 এর গ, তাদের অ্যান্সারটি রাইট। আসলে আমাদের কোনটিকে হচ্ছে সংগঠনের প্রকৃত শক্তি, আমাদের সংগঠনের শক্তি হচ্ছে কর্মী, কারণ কর্মী যদি না থাকে তাহলে সংগঠন থাকবে না, যদি কর্মী থাকে সেক্ষেত্রে কি হবে, আমাদের হচ্ছে সংগঠন কাঠামোটা থাকবে। তাহলে কর্মী কেন্দ্রিক হচ্ছে আমাদের সংগঠন কাঠামো। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর কোশ্চেন। বলেন, সংগঠন কাঠামো কর্মীদের মাঝে কি সৃষ্টিতে সহায়তা করে? উদ্যম, উন্নত চরিত্র, উন্নত সম্পর্ক, আন্তঃব্যক্তিক সম্পর্ক। এখন বলেন দেখি কোনটি হবে। বলেন কোনটি হবে? সংগঠন কাঠামো কর্মীদের মাঝে কি সৃষ্টিতে সহায়তা করে? একটু দ্রুত অ্যান্সার করবেন। আচ্ছা, সুদীপ্ত চক্রবর্তী লিখছে আন্তঃব্যক্তিক সম্পর্ক। দেখি আর কে কে পারে অ্যান্সারটি করতে। মনিরুল ইসলাম লিখছে স্যার অনেক ভালো হচ্ছে, ধন্যবাদ স্যার আপনাকেও। হিমাদ্রি নীল। মনিরুল ইসলাম একটু ক্লাসটা শেয়ার করে দিলে ভালো হয়, তাহলে অন্যজন দেখতে পায়। আচ্ছা, হিমাদ্রি নীল লিখছে 3 এর গ। নাইমা আঞ্জুম লিখছে 3 এর গ। হুমায়রা বিথি 3 এর গ। আচ্ছা, আসলে আমাদের অ্যান্সার হবে 3 এর ঘ, আন্তঃব্যক্তিক সম্পর্ক। কারণ হচ্ছে আমাদের সংগঠন কাঠামো কর্মীদের মাঝে কি সৃষ্টিতে সহায়তা করে? আন্তঃব্যক্তিক সম্পর্ক। ধরেন আপনারা একটা প্রতিষ্ঠানে থাকবেন, তখন আপনাদের নিজেদের মধ্যে কি হবে, সম্পর্কটা বৃদ্ধি করা লাগবে। যদি নিজের মধ্যে সম্পর্ক না থাকে, ওই সংগঠন কাঠামো কি হবে না, যে সুষ্ঠুভাবে একটা বেটার রেজাল্ট আসবে না। এই জন্য হচ্ছে আমাদের কি করে, আন্তঃব্যক্তিক সম্পর্কটা সৃষ্টিতে কাজ করে। যারা যারা 3 এর গ লিখছেন তাদের অ্যান্সারটি ভুল, আর যারা যারা 3 এর ঘ বলছিলেন তাদের অ্যান্সারটি ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সংগঠন উপযোগী? আমি একটু আগে অনেক কয়বার বলছি যে কোন সংগঠনটা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য কি উপযোগী। এখন বলেন আপনারা যে কোন সংগঠনটা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য। এটা সরলরৈখিক, কার্যভিত্তিক, কমিটি, ম্যাট্রিক্স। বলেন, সংগঠন কাঠামো কর্মীদের মাঝে কি সৃষ্টিতে সহায়তা করে? সরি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সংগঠন উপযোগী? এটা হচ্ছে সরলরৈখিক, কার্যভিত্তিক, কমিটি, ম্যাট্রিক্স। বলেন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের সংগঠন উপযোগী? সরলরৈখিক, কার্যভিত্তিক, কমিটি, ম্যাট্রিক্স। আপনারা কি গুগল করে অ্যান্সার করতেছেন নাকি যে এত সময় লাগতেছে? আপনারা যদি ক্লাসে মনোযোগ দিতেন তাহলে ঠিকই কিন্তু অ্যান্সার বলতে পারতেন। আচ্ছা, আব্দুল্লাহ লিখছে 4 এর ক। আচ্ছা, নাইমা আঞ্জুম লিখছে 4 এর ক। হুমায়রা ইসলাম বিথি 4 এর ক। আচ্ছা, যারা যারা 4 এর ক লিখছেন তাদের অ্যান্সারটি রাইট। কারণ হচ্ছে আমরা যদি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কথা বলা থাকে তাহলে সেটা হচ্ছে সরলরৈখিক সংগঠন। আবার যদি বলতো যে কোন সংগঠনটা কি হচ্ছে প্রাচীন সংগঠন, প্রাচীন যদি বলা থাকতো তাহলে সেই ক্ষেত্রে সরলরৈখিক হইতো। যদি আধুনিক বলা থাকে সেই ক্ষেত্রে কি হইতো, ম্যাট্রিক্স হইতো।
ম্যাট্রিক্স হইতো। ঠিক আছে, তাহলে আর কাজের উপর ডিপেন্ড করে যদি বলা থাকতো তো সেটা কার্যভিত্তিক, এবং ম্যাট্রিক্সটা হচ্ছে কি, ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কি যে জটিলতম এবং হচ্ছে কি আধুনিক সংগঠন। পরবর্তী কোশ্চেন, কোন সংগঠন কাঠামো নির্বাহীর কার্যভার লাঘব করা যায়? কোন সংগঠনে কি হচ্ছে যে কাঠামোতে নির্বাহীর কার্যভার লাঘব হয়? এটা হচ্ছে কমিটি, কার্যভিত্তিক, সরলরৈখিক উপদেষ্টা এবং ম্যাট্রিক্স। বলেন কোন সংগঠন? বলেন 5 নম্বর অ্যান্সার কি হবে, দ্রুত বলেন। এবং যারা যারা এখন আমাদের এক্সাম বেসে ভর্তি হননি তারা তারা এক্সাম বেসে ভর্তি হয়ে যান। আজ আমাদের এক্সাম বেসে কিন্তু শুরু হয়ে গেছে এবং অসংখ্য স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। আপনারা চাইলে 490 টাকায় কোর্সটি ক্রয় করতে পারেন। আচ্ছা, সুদীপ্ত চক্রবর্তী লিখছে 5 খ কার্যভিত্তিক। আচ্ছা বলেন কোন সংগঠন কাঠামোতে নির্বাহী কার্যভার লাঘব করা যায়? 5 খ সুদীপ্ত, না অ্যান্সার ভুল হবে, 5 খ হবে না। আমি বলে দেই, এটা হচ্ছে অ্যান্সার হবে সরলরৈখিক ও উপদেষ্টা কর্মীতে হচ্ছে কি হচ্ছে নাইমানজুম লিখছে খ, না খ হবে না। কারণ হচ্ছে কোন সংগঠন কাঠামোতে নির্বাহী কার্যভার লাঘব করা যায়, এটা সরলরৈখিক ও উপদেষ্টা যেটা আছে এটাতে হচ্ছে লাঘব করা যায়। কারণ হচ্ছে এখানে আপনার একটা সরলরৈখিক সংগঠনে এভাবে কর্তৃত্ব রেখার নিচে নামছে, কিন্তু এর পাশাপাশি দুইটা হচ্ছে কি থাকে, উপদেষ্টা দেওয়া হচ্ছে, প্রতি ক্ষেত্রে উপদেষ্টা দেওয়া হচ্ছে, এই জন্য হচ্ছে কি কার্যভার অনেকটা লাঘব হয়ে যায় এই ক্ষেত্রে। এখন আসেন 6 নম্বর কোশ্চেন, হিমাদ্দিনীল গ, হ্যাঁ অ্যান্সার ঠিক ছিল। এখন আসেন 6 নম্বরে। 6 নম্বর বলেছে নানা মুনির নানা মত কথাটি কোন সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য? আমি একটু আগে বললাম এই কোশ্চেনটা আসছে এবং আসে বরাবরই আসে, যে নানা মুনির নানা মত কোন সংগঠন কাঠামোর সাথে সাদৃশ্য বা কোন সংগঠন কাঠামোর ক্ষেত্রে প্রযোজ্য, এই প্রবাদ বাক্যটি বলেন। দ্রুত অ্যান্সার করেন যে নানা মুনির নানা মত কথাটি কোন সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য? হুমায়রা ইসলাম বিথি লিখছে ঘ। আচ্ছা, হিমাদ্রনীল ঘ, সুদীপ্ত চক্রবর্তী ঘ, নাইমানজুম ঘ। ঠিক আছে, কমিটি সংগঠন। সকলের অ্যান্সারটি রাইট, কারণ হচ্ছে আমাদের নানামুনির নানা মত হচ্ছে কমিটি সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা আরেকটা কোশ্চেন বলছিলাম এই যে কোনটি প্রথম ধাপ এবং কোনটি শেষ ধাপ, এটা মনে রাখা লাগবে। আমরা একটু বলি যে সংগঠন প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, তাহলে কার্যাবলী শ্রেণীবদ্ধকরণ, পারস্পরিক সম্পর্ক স্থাপন, দায়িত্ব কর্তৃত্ব নির্ধারণ। কোনটি অ্যান্সার হবে একটু দ্রুত জানান। বলেন। দীপঙ্কর রায় 2বার অ্যান্সার করছে, একবার এ দিছে একবার ডি দিছে, কোনটি অ্যান্সার হবে বলেন। আচ্ছা, সুদীপ্ত চক্রবর্তী 7-এর সি। আচ্ছা, 7-এর সি বলছে। দেখি আর কে কে পারেন একটু দ্রুত অ্যান্সার করে দেন। সংগঠন প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? নাইমানজুম 7-এর গ, হুমায়রা ইসলাম বিথি 7-এর গ, সুদীপ্ত হচ্ছে লিখছে 7-এর গ, যে পারস্পরিক সম্পর্ক স্থাপন। আচ্ছা, হিমাদ্রি নীল লিখছে 7-এর গ। আচ্ছা, আপনাদের সকলের অ্যান্সারটা ঠিক, অ্যান্সার হবে কি 7-এর গ, পারস্পরিক সম্পর্ক স্থাপন। দায়িত্ব কর্তৃত্ব অর্পণ হচ্ছে 3 নম্বর ধাপ, নির্ধারণ হচ্ছে 2 নম্বর ধাপ। ঠিক আছে, এটা মনে রাখা লাগবে। এরপর আসি যে সরলরৈখিক ও উপদেষ্টার সংগঠন কাঠামোর প্রবক্তা কে? তাহলে আমরা পড়ছি যে সরলরৈখিক উপদেষ্টার
যা আছে সংগঠন কাঠামো প্রবক্তা কে, মানে কে এটা উদ্ভাবন করছে বা কে ধারণা দিছে, কে তৈরি করছে, কে সর্বপ্রথম ব্যবস্থা, এটা হচ্ছে কি যে একটা বলা আছে হেনরি ফয়েল, একটা হচ্ছে হেরিংটন এমারসন, এফ.ডব্লিউ. টেলর, এটা হচ্ছে পিটার এফ ড্রাকরেকর। ঠিক আছে, এখন বলেন যে কে হবে, মানে কোনটা হবে এটার অ্যান্সার। আচ্ছা, সুদীপ্ত চক্রবর্তী লিখছে 8 গ, আসলে 8 গ হবে না, 8 গ হবে না। তখন এফ.ডব্লিউ. টেলর হচ্ছে আমাদের কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক, এফ.ডব্লিউ. টেলর হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক। হুমায়ুন ইসলাম বিথি 8 গ, না না 8 গ হবে না, কারণ এফ.ডব্লিউ. টেলর হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক, কিন্তু তিনি সরলরেখী উপদেষ্টা কর্মীর হচ্ছে উদ্ভাবক না, এটা মনে রাখা লাগবে। হিমাদ্রি নীল লিখছে 8 খ হেরিংটন এমারসন। আর কে কে পারে দেখি একটু। নাইমান জুম 8 গ, না 8 গ হবে না, আমি বলে দিই অ্যান্সারটা, অনেকে ভুল অ্যান্সার করছে। এটা হচ্ছে হেরিংটন এমারসন হবে, কারণ আমরা পড়ছি হেরিংটন এমারসন সর্বপ্রথম ধারণা দিচ্ছি। ঠিক আছে, আর যদি এফ.ডব্লিউ. টেইলরের কথা আসে, তাহলে এফ.ডব্লিউ. টেইলর হচ্ছে আমাদের হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের, আর আধুনিক ব্যবস্থাপনার জনক হলে হেনরি ফয়েল হবে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে কি, কোন সংগঠনে শ্রম বিভাজনের সুবিধা পাওয়া যায়? শ্রম বিভাজনের সুবিধা আমরা কোন সংগঠনে পাই? সরলরৈখিক, কার্যভিত্তিক, সরলরৈখিক উপদেষ্টা ও ম্যাট্রিক্স, বলেন কোনটাতে পাই? বলেন কোন সংগঠনে শ্রম বিভাজনের সুবিধা পাওয়া যায়? একটা হচ্ছে সরলরৈখিক, কার্যভিত্তিক, সরলরৈখিক উপদেষ্টা, এটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। হুমায়রা ইসলাম বিথি লিখছে 9 খ, তারপরে হিমাদ্রি নীল লিখছে 9 ঘ, হবে না, 9 ঘ হবে না, মেট্রিক সংগঠন শ্রম বিভাজনের সুযোগ সুবিধা নেই। চারটা বলে দেই, সরলরৈখিক সংগঠন হবে না, বলেন এই দুইটার মধ্যে কোনটা হবে? একটু দ্রুত অ্যান্সার করবেন। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছেন, অনেকে খ এবং ঘ অ্যান্সার করছেন। আসলে আমাদের অ্যান্সার হবে কার্যভিত্তিক সংগঠন। আমাদের অ্যান্সার হবে কি, যে কার্যভিত্তিক সংগঠন হচ্ছে কি, শ্রম বিভাজনের সুবিধা পাওয়া যায় কোথায়? কার্যভিত্তিক সংগঠনের মধ্যে শ্রম বিভাজনের সুবিধা পাওয়া যায়। সংগঠিতকরণ কোন ধরনের কর্মপ্রক্রিয়া? সংগঠিতকরণ কোন ধরনের কর্মপ্রক্রিয়া, বলেন। 10 নম্বর কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে কি, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন হচ্ছে সংগঠিতকরণ কোন ধরনের কর্মপ্রক্রিয়া, বলেন। সাংগঠনিক, প্রশাসনিক, আন্তঃযোগাযোগ এবং ব্যবস্থাপকীয়। আলমিয়াদ হাসান লিখছে 2, কিসের 2? সুদীপ্ত চক্রবর্তী লিখছে হচ্ছে 10 ক, সাংগঠনিক। সাংগঠনিক হবে না, তার কারণ হচ্ছে সংগঠিত কোন ধরনের প্রক্রিয়া, কর্মপ্রক্রিয়া, কোন ধরনের প্রক্রিয়া, সাংগঠনিক কর্মপ্রক্রিয়া না, মানে আমরা তো সংগঠন নিয়ে আলোচনা করতেছি। প্রশাসনিক হবে না, আন্তঃযোগাযোগ হবে না, ব্যবস্থাপকীয় হবে। নাইমা আঞ্জুম লিখছে 10 ক, 10 ক হবে না। হিমাদ্রি নীল লিখছে 10 গ, আন্তঃযোগাযোগ, না আন্তঃযোগাযোগও না। হুমায়ুন ইসলাম বিথি 10 গ। আচ্ছা, অনেকে অ্যান্সার করছেন, আসলে সঠিক অ্যান্সার কেউ করতে পারেনি। অ্যান্সারটা হচ্ছে ব্যবস্থাপকীয়। তাহলে হচ্ছে সংগঠিতকরণ কোন ধরনের কর্মপ্রক্রিয়া? সংগঠিতকরণ হচ্ছে আমাদের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া।
ঠিক আছে, ব্যবস্থাপকীয় কর্মপ্রক্রিয়া। তাহলে আমাদের মনে রাখা লাগবে এই ধরনের হার্ড কোশ্চিন অনেক সময় দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু মাথা খাটালি অ্যান্সার করতে হবে, কারণ সাংগঠনিক তো হবে না। প্রশাসনিক হচ্ছে নির্বাহীদের যেটা, সেটা প্রশাসনিক। আন্তঃযোগ হচ্ছে ধরুন কর্মীদের যোগাযোগ, সেটা হচ্ছে আন্তঃযোগাযোগ। কিন্তু হচ্ছে ব্যবস্থাপকীয়টা হচ্ছে আমাদের কি কর্মপ্রক্রিয়া, সংগঠিত কর্মপ্রক্রিয়া হচ্ছে। সুদীপ্ত অ্যান্সার করছে 10-এর ঘ, অনেক পরে অ্যান্সার করছেন। ধন্যবাদ সকলকে আজকের ক্লাসটিতে সাথে থাকার জন্য, এবং পরবর্তীতে কোন ব্যবস্থাপনার কোন টপিকের ক্লাস করতে চান সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিন। সেই আপনাদের ডিমান্ডের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ম্যানেজমেন্ট ক্লাসটি হবে। আপনারা যে টপিকের সমস্যা সেটা আমাদের গ্রুপের মধ্যে জানিয়ে দিবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন। আমরা সেই টপিক বা আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদের এক্সাম ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, যারা যারা এক্সাম ব্যাচে ভর্তি হননি তারা তাড়াতাড়ি এক্সাম ব্যাচে ভর্তি হয়নি। এবং এক্সাম ব্যাচের কোর্স ফি মাত্র 490 টাকা। 490 টাকা দিয়ে নিজের মেধাটি একটু যাচাই করে নিন, এবং যে প্রিপারেশনটা নিচ্ছেন, কেমন প্রিপারেশন নিচ্ছেন সেটাও কিন্তু মূল্যায়ন করতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি কেমন হলো সকলে জানাবেন। এই বলে আজকের ক্লাসটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।